প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জনপ্রশাসনে এখনও অস্থিরতা। সাক্ষাৎকারে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না। দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে বিবেচনায় প্রথম আলোকে আলী রিয়াজ। দৈনিক সমকাল, বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, তবু চলছে অপকর্ম। উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলোর, রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ, যানজটে দুর্ভোগ। দৈনিক যুগান্তর, এনআইডি তথ্যভাণ্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন। পঞ্চগড়ে বিএনপির বিশাল জনসভা, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন মির্জা ফখরুল। সচিবালয়ে শোডাউন। কালের কণ্ঠের শিরোনাম, সচিবালয়ে নজিরবিহীন আমলা শোডাউন, মাদকের 6 লাভ দেশ, 30 কোটি ডলার পাচারে দুদকের অনুসন্ধান, হাসিনা ও জয়ের বিরুদ্ধে অভিযোগ। বাংলাদেশ প্রতিদিন, অস্ত্র গুলির ছড়াছড়ি, থামছে না খুনোখুনি। বাংলাদেশ ভারত বোঝাপড়া থাকা দরকার, জাপানি রাষ্ট্রদূত। হাসিনা জয়ের 300 মিলিয়ন ডলার পাচার অনুসন্ধান শুরু। মানব জমিনের শিরোনাম, নতুন দল গঠনের তৎপরতা, রাজনীতিতে কৌতূহল। 7 জানুয়ারি রিপোর্ট জমা দিতে পারে 6 কমিশন। খবরের কাগজ, আবারও রোহিঙ্গা শরণার্থীর ঢল, হাসিনা জয়ের বিরুদ্ধে অনুসন্ধান হবে। এফবিআই এর তথ্য, 30 কোটি ডলার পাচার করেছেন। আমাদের সময় শিরোনাম, নড়ে চড়ে বসেছে দুদক, সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান, সব ক্যাডারে বাড়ছে অসন্তোষ ক্ষোভ। দেশ রূপান্তর, 2 কোটি জীবিকায় টান, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, ভোট দিতে চায়। শাহবাগে অবরোধে চিকিৎসকরা, দুর্ভোগে ঢাকা। কালবেলা শিরোনাম, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ। সময়ের আলো শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে না ইসি। দৈনিক করতোয়া, হাসিনার বিরুদ্ধে রেড নোটিশের আবেদন। দৈনিক সংগ্রাম, রাজনৈতিক চাপ তৈরি করতে চায় যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। আজকের পত্রিকা, রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও অনিশ্চয়তা, হাসিনা ও জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার পাচারের অভিযোগ, জটিল হচ্ছে ক্যাডার বিরোধ। দৈনিক জনকণ্ঠ, ফের ঢুকেছে রোহিঙ্গারা, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক। ইনকিলাব, হঠাৎ বেড়েছে অপরাধ, বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক। শেষ শিরোনামটাই আবার উচ্চারণ করি, উপদেষ্টা হাসান আরিফ না ফেরার দেশে আজকে রাষ্ট্রীয় শোক দিবস। ধন্যবাদ। তিনি একটা সংকটকালীন সময়ে দেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন এবং সেই দায়িত্ব পালন করার মধ্যে ব্যক্তিগত জীবনে তার সফলতা, দক্ষতা, ব্যর্থতা, সমালোচনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে, কিন্তু তিনি একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং একই সাথে আমরা মনে করি যে আমাদের এরকমের রেসপন্সিবল জায়গাগুলোতে যারা আছেন তারা তাদের কাজের মধ্য দিয়ে যতটুকু পারা যায় বিতর্ক সংক্রান্ত বা তারা বিতর্কিত হন এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা যেন নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে যাই বলি না কেন, প্রশাসন যদি সঠিক থাকে, সঠিক পথে চলে, তাহলে রাষ্ট্রের অনেক কিছুই নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া যায়। সচিবালয়, বিশেষ করে জনপ্রশাসন এখন অস্থিরতা। আজকের পত্রপত্রিকার শিরোনাম, যেমন পদোন্নতি, পদায়ন সহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি ব্যস্ততা, নাগরিক সেবা ও নীতি নির্ধারণী বড় কাজে কারো নজর নেই। সাবেক সচিব বলেছেন যে প্রশাসনে কাজের গতি খুবই মন্থর, মানুষ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। কর্মকর্তাদের উচিত আদা জল খেয়ে কাজে নেমে পড়া, প্রশাসন ও কর্মকর্তাদের দুর্নাম গোছানোর এখনই সময়।
প্রশাসনের অস্থিরতা, প্রশাসনের মধ্যে টানাপোড়েন, প্রশাসনকে দলের কাজে ব্যবহার করার, এটা নতুন না। এটা বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে সংস্কৃতিটাকে আমরা এখনও ধারণ করছি বা এটি বয়ে নিয়ে বেড়াচ্ছি, এর অঙ্গাঙ্গিভাবে এর সাথে জড়িত। যদিও আমরা চেয়েছিলাম একটা জনমুখী প্রশাসন, এবং আপনার মনে আছে 90-এর যে গণ অভ্যুত্থান, 90 সালে এরশাদ বিরোধী যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে প্রকৃতি একটা বড় মুভমেন্ট তাদের ছিল, তারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং তারাও কিন্তু এই জায়গাগুলোতে একটা পরিবর্তন আনার স্বপ্ন তাদের মধ্যে ছিল, এবং সেই স্বপ্নটা আসলে পূরণ হয়নি এখন পর্যন্ত। বরং দিন যতই গেছে ততই প্রশাসনকে রাজনৈতিক কাজে ব্যবহার করার প্রবণতাটা ছিল। এখানে দুটো পক্ষই সক্রিয় ছিল। এক হচ্ছে যারা রাজনীতি করেন, তারা চেষ্টা করেছেন প্রশাসনকে তাদের কাছে নিয়ে আসা, তাদের কথায় চলবে। আবার প্রশাসনের ভেতর থেকে একটি অংশ তারা চেষ্টা করেছে ওই যে প্রশাসনিক কর্মকর্তার থেকে তিনি ওই রাজনৈতিক দলের অনুগত সহযোগী, অথবা তিনি ওই রাজনৈতিক দল, আপনার মনে আছে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসে বলেছিলেন যে আমি সুযোগ পেলে যুবলীগের সভাপতি হতে চাই। এটি শুধুমাত্র একজন উপাচার্য না, যদিও তিনি তার পরে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু প্রশাসনের মধ্যে এই প্রবণতা আছে। এবং আপনি বিভিন্ন সময় প্রশাসনের এই যে অপরাধকে আপনি ছোট করে দেখেছেন। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক কিছুই ভুলে যাই। বাংলাদেশে পত্রিকায় নিউজ এসেছিল যে দেশের বিভিন্ন জায়গা থেকে বেকার মানুষদেরকে ঢাকায় ডেকে এনে রাতের বেলায় সচিবালয়ের মধ্যে অফিস খুলে কেউ সচিব হয়েছেন, কেউ যুগ্ম সচিব হয়েছেন, বিভিন্ন চেয়ারে বসেছেন এবং তাদেরকে নিয়ে গেছেন, তাদেরকে নিয়ে ইন্টারভিউ দেওয়ানো হয়েছে। সচিবের রুমের মধ্যে দেখা যাচ্ছে যে নেম প্লেট আছে, চেয়ারে একজন বসা আছে, তিনি ইন্টারভিউ নিচ্ছেন। এই কাজ করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে গত সরকারের আমলে। পত্রপত্রিকায় নিউজ এসেছে, তদন্ত কমিটি হয়েছে, শাস্তি হয় নাই, বিচার হয়নি। এই যে গত কয়েকদিন ধরে আপনি দেখছেন যে ডিসি নিয়োগের ক্ষেত্রে যে ধরনের আলাপ আলোচনা হলো, এই যে সরকার এত স্বচ্ছতার কথা বলছে, কিন্তু নিজের প্রথম যে কাজটি প্রশাসনকে নিয়ে, সেখানে কোনো স্বচ্ছতার উদাহরণ তৈরি করতে পারলো না। এই যে কথাগুলো বলি, এগুলো হয়তো কেউ কেউ মনে করবেন যে আপনারা কেন সমালোচনা করেন। আমরা সমালোচনা করি এই কারণে যে আমাদের এই পর্যায়ে আসার জন্য আমাদের একটা বিরাট ত্যাগ স্বীকার করতে হয়েছে, এবং আমরা এরকমের একটা সরকারকে বিদায় করতে পারবো এই আত্মবিশ্বাসও অনেকের মধ্যে ছিল না, কিন্তু সেটি হয়েছে। বাংলাদেশের মানুষ এটি করেছে, প্রায় 1000 খানেক মানুষ এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে। তো এর ভেতর থেকে যে অর্জন, এই অর্জনটা ব্যর্থ হয়ে যাবে মোটেই না। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে গতকালকে একটা টক শোতে আলোচকরা মানে অফ এয়ারে আলোচনা করছিলেন যে আর্থিক দুর্নীতি, নৈতিক স্খলনের কারণে চাকরিচ্যুতি হয়েছে। তিনি এখন এসে বলছেন যে আমি বঞ্চিত ছিলাম, আমাকে চাকরি ফেরত দিতে হবে আপনাকে। অর্থাৎ এই রকমের জায়গায় এই যে যারা মিছিল করছে না, এই যে মিছিলকারীরা, আপনি গত অভ্যুত্থানে এদের কোনো ভূমিকা ছিল না, কোনো ভূমিকা রাখেনি এরা। বাংলাদেশের এই গণঅভ্যুত্থান প্রমাণ করার চেষ্টা করছে যে ভূমিকা আছে, এবং আপনি বিভিন্ন জায়গায় আমরা সমালোচনা শুনছি যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে দাবি দেওয়া নিয়ে আসা হয়েছে। প্রথম দাবি তুলেছে সচিবালয় থেকে কিছু কর্মকর্তা, দ্বিতীয় দিন তারা সচিবালয়কে বিভিন্ন অফিসগুলোর সামনে তারা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেছে। আমাদের এখানে আমলাতন্ত্র আপনার লাগবে, আমলাদেরকে আপনার প্রয়োজন, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আমলার প্রয়োজন। কিন্তু আমাদের এখানে বিভিন্ন সময় রাজনীতিকে যখন তারা কন্ট্রোল করে, তা নিয়ন্ত্রণটা যখন তাদের হাতে চলে যায়, তখন বিপদ। আর এই কাজটা আমরা করাই কেন? রাজনৈতিক কারণে। আগের সরকার, এই সরকার, এই যে ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি যে অতিরিক্ত নিয়োগ, আপনার যে পদ আছে, বঞ্চিতদের কথা বলে তাদেরকে ডেকে এনে 5 বছর 7 বছর 10 বছর আগে যারা চাকরি থেকে গেছে, এবং চুক্তিভিত্তিক নিয়োগের যে মানে দুষ্ট সংস্কৃতিটা ছিল, সেটা এখনো আছে। আমরা দেখছি যে চাকরি থেকে বিদায় নিয়েছেন 4 বছর আগে, তাকে ডেকে এনে আপনি আবার দায়িত্ব দিচ্ছেন। অনেক ধন্যবাদ। আমরা একটু ভিন্ন আলোচনায় যাই। এই আলোচনার সূত্র ধরেই জামাতের আমির বলেছেন যে কথাটা বেশ আলোচনাই হচ্ছে, অন্যরাও বলছিলেন যে চাঁদাবাজি এখনো হচ্ছে, শুধু হাতটা বদল। আরেকটি পত্রিকার রিপোর্ট হয়েছে কেউ নিচ্ছেন চাঁদা, পালানো নেতার সম্পত্তিতেও চোখ পড়েছে অনেকে। এটা গত 4 মাসে সরকার, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সব থেকে আলোচিত বিষয় এটা। জি, এবং এটি আলোচিত, সমালোচিত এবং একই সাথে
এর ভেতর থেকে ব্যর্থতাও প্রকাশিত হচ্ছে। কার ব্যর্থতা? সরকারের ব্যর্থতা। আচ্ছা। আমি ওই জায়গাটা আসব। ধারাবাহিকতা আপনার মনে আছে, ভাইরাল হয়েছিল কারওয়ান বাজারে বিএনপির শ্রমিক সংগঠনের একজন নেতা, আমি জানি না তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কিনা, যদিও অনেক জায়গায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা তারা নিয়েছেন। খেয়াল আছে যে এখানে এতদিন যারা চাঁদাবাজি করেছে তারা চলে গেছে, তো এর হালটা তো কেউ না কেউ ধরতে হবে। সহজ সরল স্বীকারোক্তি। এবং এটি ভাইরাল হয়েছিল যে হালটা তো কেউ না কেউ থাকবে, কাউকে তো হাল ধরতে হবে। তো আমার যেটা প্রশ্ন সেটা হলো যে সমাজের মধ্যে দুষ্ট লোক থাকবে। উপদেষ্টারা, গত পরশুদিন আমি 3 জন উপদেষ্টার কথা শুনেছি, তারা বলছেন যে হাত বদল হয়েছে। তাহলে এটি তো একটা ক্রিমিনাল অফেন্স, এটি তো একটা অপরাধ। আপনি হাত বদল হয়েছে এটি জানেন, তো কাদের হাতে গেছে এটি আপনি নিশ্চয়ই জানেন না। আপনি যদি সেই কথাটা বলেন, আমি ভরসা করব কার কাছে? আমি ভরসা করব কার কাছে? এক। দ্বিতীয়ত হচ্ছে কতগুলো কাজ আমরা শুরুতেই হয়তো সেটা আবেগে হোক, হয়তো সেটা দুর্বলতার কারণে হোক করে ফেলেছি। আপনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে 11 জন টপ টেরর যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, আপনি তাদেরকে কেন ছেড়ে দিলেন? কারা এদেরকে জামিন দিল, কারা এদের পক্ষে গেল? এবং আপনি বলছেন যে আমরা এদেরকে মনিটর করছি। তো কোনো একটা পত্রিকায় দেখলাম, সম্ভবত ইনকলাব লিখেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। তো এই জায়গাগুলোতে হয় কি, রাজনৈতিক সরকার থাকলে সে যত দুর্বলই হোক না কেন, সে যতটা সংকুচিত হোক না কেন, তার কতগুলো সমালোচনা হয়। তার দল, তার যে জনগোষ্ঠী থাকে, কতগুলো সমালোচনা করে। কিন্তু এই সময়কালে আমরা যেটা দেখছি, সমালোচনা হচ্ছে, কিন্তু তার যে রিফ্লেকশনটা পলিসি লেভেলে, সেই পলিসি লেভেলে তার পরিবর্তনের রিফ্লেকশনটা দেখছি না। এই কথাটা আমরা প্রতিনিয়ত শুনছি যে অপরাধীদের সাইনবোর্ড বদল হয়েছে। হ্যাঁ, অপরাধীদের সাইনবোর্ড বদল হয়েছে, এবং কারা এই অপরাধগুলো করছে এটা আমরা জানি। তো পুলিশ তাদেরকে ধরছে না কেন? সেনাবাহিনী মাঠে থাকার পরে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখার পরে আপনারা তাদেরকে ধরছেন না কেন? দ্বিতীয়ত হচ্ছে যে তাদের পরিচয় নিয়ে আপনারা এটা ঢাক ঢাক গুড় করছেন কেন? মনে হয় যেন কিছুটা বলা যাবে, কিছুটা বলা যাবে না। আপনারা পরিষ্কার করে বলেন যে এই রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। যখন অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এই অভিযোগটা সরাসরি আসবে, আপনি যদি সেটি জেনে থাকেন, তাহলে ওই রাজনৈতিক দলের উপর একটা চাপ তৈরি হয়। আপনি সেটি করতে চাচ্ছেন। আপনি এদিকেও জনগণকে পক্ষে রাখছেন যে দেখেন আমি চাঁদাবাজির বিপক্ষে, আবার ওই জায়গাটায় চাঁদাবাজদের পৃষ্ঠপোষক যারা, তাদের সাথে আপনি সংযোগটা রক্ষা করে চলছেন, হাত বুলাচ্ছেন। অনেক ধন্যবাদ। রাজনীতি নিয়ে একটু কথা বলি। বিএনপি ও মিত্রদের টার্গেট 25, দ্রুত নির্বাচন চায় জামাতও। তার মানে 25-এর মধ্যে কি নির্বাচন হচ্ছে? নির্বাচনের এটি যদি সরাসরি বলি, আমার যে ঘোষণাটা দিয়েছে এর প্রতি আমার আস্থাটা নেই, প্রত্যাশা নেই, আস্থাটা নেই। কারণ হচ্ছে আমি দেখতে পাই যে সরকারের ভেতর থেকে কতগুলো পলিটিক্যাল টার্গেট তাদের আছে, কতগুলো পলিটিক্যাল টার্গেট তাদের আছে। এবং এখানে একটা নতুন রাজনৈতিক যে বন্দোবস্তর কথা বলছে, আমরা অবশ্যই চাই নষ্ট রাজনীতির বিপরীতে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠিত হোক। আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, সেই নতুন রাজনৈতিক দলের নেতা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না। এখন এটি নিয়ে ইতিমধ্যেই তাদের কাছাকাছি যারা আছে তারা অনেকগুলো প্রশ্ন তুলছে। আপনি যখন ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলরদেরকে ডেকে এনে যখন বললেন যে আমাদের সাথে আসলে আপনাদের এই সুবিধাগুলো আপনারা পাবেন, এর ভেতর থেকে বোঝা যায় যে এটা একটা টোপ এবং এটা অনৈতিক। এই কাজটি করা যায় না। কিংস পার্টিগুলো গড়ে ওঠে সাধারণত কতগুলো সুযোগ সুবিধার মধ্য দিয়ে। এক ঝাঁক তরুণ নেতৃত্ব একটা রাজনৈতিক দল করতে চায়, আমি তাদের সফলতা কামনা করি এবং আমি এর মধ্যে ইতিবাচকতাও দেখি। কিন্তু শুরুতেই আপনি যদি এই ধরনের প্রবণতার মধ্যে ঢুকে পড়েন, আমার সন্দেহ হয় যে আপনার জন্য শুভকামনা জানানোর পরেও আপনি এই জায়গা থেকে কি অর্জনটা করবেন। আপনাকে এই রকমের একটা পরিস্থিতিতে বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন, কোনো কোনো জায়গায় দরকার। মানুষ এই জায়গাটা অনুধাবন করছে, কিন্তু আপনি শুরুতেই যে কাজগুলোর মধ্যে জড়িয়ে পড়ছেন। এবং কিংস পার্টিটা আসলে কি, রাষ্ট্রের সুযোগ সুবিধা যারা ব্যবহার করে। এবং আমরা অনেক জায়গাগুলো দেখছি যে আমাদের যে কালচার, সেই কালচারের খুব একটা পরিবর্তন হয়নি। একজন সমন্বয়কারী তার গ্রামের বাড়িতে যাচ্ছেন, সেখানে 82টা তোরণ নির্মাণ করা হয়েছে, 82টা। এবং তিনি টেলিভিশনে বলেছেন মানুষ ভালোবেসে এই কাজগুলো করছে। তো আওয়ামী লীগের সময় তো মানুষ ভালোবেসে এই কাজগুলো করতো। অর্থাৎ আমার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি, রাজনৈতিক দলগুলো পারেনি, শক্তি পারেনি, ব্যক্তিগতভাবে আমরাও পারিনি। আপনার এই যে অফিসের সামনে দেখবেন চমৎকার একটা
ওই আছে, রাস্তা পারাপারের জন্য একটা ব্রিজ আছে, ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ, তার নিচ থেকে আবার রাস্তা ফুটা করেছে, গ্রিল ভেঙেছে। এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে একেবারে কেউ ব্রিজ ব্যবহার করছে না, মানে নির্বিচারে সবাই গাড়ির সামনে থেকে ঝাঁপিয়ে পার হচ্ছে। এবং এই লোকদের একটা বড় অংশ আমার ধারণা অফিসে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বলে দেশের কেউ আইন মানতে চায় না। অর্থাৎ এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, আপনাকে ব্যক্তিকেও পরিবর্তন করতে হবে। শুধুমাত্র ডক্টর ইউনূসের সরকার সব পাল্টে দিবে আমি সেটি মনে করি না। আমারও কতগুলো দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। কিন্তু আমি চাই যে তারা কতগুলো উদাহরণ সৃষ্টি করুক, লিডটা তারা দিবে, সরকার লিড দিবে, আমরা তাদের পেছনে থাকবো। কিন্তু সরকার যদি হাত পা গুটিয়ে বসে থাকে এবং ব্যর্থতার দায়টা শুধুমাত্র রেজা ভাইয়ের কাঁধে চাপিয়ে দিলাম, এ সব কিছুই আপনি করেছেন, তো এত শক্তিশালী যদি আমি এই যে দেখবেন অনেকগুলো নিউজ এসেছে, যে দলটা রাতের দিনের বেলা একটা মিছিল করতে পারছে না, 15 বছর ক্ষমতায় ছিল, একটা মিছিল করার ক্ষমতা নাই, নেতাকর্মীরা আত্মগোপনে আছে, আপনি সমস্ত ঘটনার দায়ভার আপনি তার কাঁধে চাপিয়ে দিচ্ছেন। সব সে করছে। এটা তো ব্যাপারটা এরকম না, আগে যেমন এক দলের উপরে চাপানো হতো, এখন আরেক দলের উপরে। আমি সেটাই বলছি যে আমাদের যে সংস্কৃতির যে জায়গাটা আজকে খুবই মানে ডেঞ্জারাস একটা নিউজ। সীমান্ত দিয়ে গত 2 মাসে রোহিঙ্গা প্রবেশ করেছে, কেউ বলছে 80,000, কেউ 1 লাখ, পররাষ্ট্র উপদেষ্টা বলছে 60,000। না, উনি বলছেন যে সীমান্তে যারা আছে তাদের অন্যায় কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। আমার সীমান্ত রক্ষার জন্য তো বাহিনী আছে, এই রোহিঙ্গারাই কি শুধু প্রবেশ করেছে নাকি তার সাথে আর কিছু প্রবেশ করেছে? আমার সীমান্তে যে জায়গাটার কথা আমরা বলছি, এই জায়গাটায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, স্বাধীনতার একটা আন্দোলন চলছে, অস্ত্র নানা রকমের গোলাবারুদ এগুলো আছে। এর ভেতর থেকে কেউ যে এই যে ধরনের বিষয়গুলো বাংলাদেশের মধ্যে নিয়ে আসে না, এটিকে আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন? বলা যায়। আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে অপরাধী ধরার ক্ষেত্রে আপনাকে তো আমি পয়সা দেই, আমি তো ট্যাক্স দেই রাষ্ট্রকে, আমি তো ট্যাক্স দেই এই সরকারকে, আপনি আপনার ট্যাক্স দেন না সেটা ঠিক আছে, কিন্তু আমি তো দেই। তাহলে আমার সীমান্ত উন্মুক্ত থাকবে এবং সেখান থেকে এই ধরনের একটা আলোচনার মধ্যে, এই ধরনের একটা সংকটের মধ্যে 60,000 রোহিঙ্গা অবৈধভাবে অনুপ্রবেশ করবে, এতদিন আপনি এটি নিয়ে কোনো কথা বলেননি কেন? এই যে 2 মাস এটিকে গোপন রেখেছেন, এই প্রশ্নটা করতে চাই। এই বিষয়টা তো 2 মাসের মধ্যে আমরা তো কোথাও দেখিনি, আজকে প্রথম শুনছি। এই বিষয়টা এই রকমের একটা স্পর্শকাতর বিষয়, কেন আপনি গোপন রাখলেন? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এবং যারা এসেছে আমরা জানি যে ওই রুটটা মাদক থেকে শুরু করে নানা রকমের অপরাধীদের স্বর্গরাজ্য। এই অপরাধীদের সঙ্গে আমাদের দেশের ভেতরের অপরাধীদের কোনো সংযোগ হয়নি। এটা বন্ধুত্ব তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, কিন্তু সব বন্ধুত্ব তো আসলে মধুর বন্ধুত্ব না। কিছু কিছু বন্ধুত্ব তো আসলে মানে সংকট তৈরি করে, বিপদ ডেকে আনে। দ্বিতীয়ত জায়গাটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিকভাবে তার যে ইমেজের জায়গাটা, আমরা এই জায়গাটায় দেখতে চাই সেই ইমেজটাকে তিনি ব্যবহার করছেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রোহিঙ্গার ঢল যেভাবে আসছে, এক সময় আমরা আসলেই খুবই বিপদে পড়ে যাব, এটাই কিন্তু ভবিষ্যৎ বলে। এখন থেকে সচেতন হওয়াটা খুবই জরুরি। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম রোহিঙ্গার ঢল, মানুষের জন্য এটা তো অবশ্যই আমরা মানি, কিন্তু কিছু মানুষ এসে আমাদের অনেক ক্ষতি করবে সেই বিষয়টি বোধ করি আমরা মানতে পারি না। রোহিঙ্গা ঢল কেমন করে ঢুকলো, এতগুলো মানুষ আবার কেমন করে এলো, এই যে প্রশ্ন আমাদের প্রিয় অতিথি করলেন, এটির বোধ করি জবাব দরকার প্রিয় মাতৃভূমির সুশাসনের জন্যে, এগিয়ে যাওয়ার জন্যে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।